জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তা জমা দেওয়া হবে। ট্রাইব্যুনালের এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সব সহযোগিতা করেছেন তিনি। জানা গেছে, প্রতিবেদনে হত্যার নির্দেশের ফোন কল রেকর্ড সহ বিভিন্ন প্রমাণ যুক্ত করা হয়েছে। এছাড়া প্রধান নির্দেশদাতা হবে জুলাই আন্দোলনে আলোচিত সব হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের ঘটনাগুলোও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এর আগে আদালতে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। প্রসিকিউটররা জানান, নিয়ম অনুযায়ী দাখিল করা তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিল করবে প্রসিকিউশন। এরপর চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হবে। চলতি সপ্তাহে শেখ হাসিনা সহ অন্তত 12 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করতে যাচ্ছে দুদক। সৈয়দপুর, যশোর ও রাজশাহী বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা হবে এ মামলা। অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে শনিবার সাবেক বিমান সচিব মোকাম্মেল হোসেনের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল। আওয়ামী লীগ সরকারের 15 বছরে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ 7 বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে 3টি উন্নয়ন প্রকল্পের নামে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 18 জনকে আসামি করে 3টি মামলা করেছে সংস্থাটি। এছাড়া সৈয়দপুর, যশোর ও রাজশাহী বিমানবন্দরে রানওয়ে উন্নয়নের দুর্নীতির অনুসন্ধানে 5 মে একটি চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়। 8 মে তাদের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়। তলব করা ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা পলাতক, কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে দুদকের। দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। সাবেক দুদক কমিশনার আসিয়া খাতুনের স্বামী সাবেক বিমান সচিব মোকাম্মেল হককে শনিবার তার বাসায় জিজ্ঞাসাবাদ করে দুদকের 3 সদস্যের দল। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। দুদক সূত্র জানায়, রানওয়ে নির্মাণে দুর্নীতির অনুসন্ধান প্রায় শেষ। এ বিষয়ে শেখ হাসিনা সহ অন্তত 12 জনের বিরুদ্ধে চলতি সপ্তাহে মামলা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সরকারের সিদ্ধান্তে আনন্দিত বিএনপি। রোববার এক বিবৃতিতে কথা জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, দেরিতে হলেও প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের বিচারের সিদ্ধান্তকে সঠিক মনে করে বিএনপি। তবে বিএনপির দাবি মেনে আগে যা সিদ্ধান্ত নিলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় পড়তে হতো না সরকারকে। প্রধান উপদেষ্টার সাক্ষাতে লিখিত পত্রে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা ও তাদের সঙ্গে যুক্তদের বিচার দ্রুত করে রাজনীতির ময়দানকে জঞ্জাল মুক্ত করার দাবি জানিয়েছিল বিএনপি। নির্বাচনের রোডম্যাপ ঘোষিত না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে দাবি করে সে ব্যাপারে সচেতন হতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। কয়েক মাস আগেই আওয়ামী লীগের বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে লিখিত দিয়েছে বিএনপি। এ তথ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদের প্রশ্ন, বিএনপিকে শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? আগে বিএনপির পরামর্শ আমলে নিলে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না। তিনি বলেন, কাল বাংলাদেশে ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের
বিচার অন্তর্ভুক্ত করায় সরকারকে স্বাগত জানান তিনি। তবে দলটির বিচারে যাতে দেশ বিদেশের কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ না দিলে আবারও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন তাহলে হয়তো আজকে গতকালকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ইসলামীর ক্ষমতায় গেলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন তারা। সেটা দেখার পর জামায়াত এ নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এখন সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করার কথা, আমরা ওইটা দেখার পরে মন্তব্য করব, এর আগে করব না। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। আজকের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটির সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার এখন পর্যন্ত শহীদদের নির্দিষ্ট তালিকা প্রকাশ করতে পারেনি। তাদের দাবি, জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা সংযুক্ত করতে হবে। এ লক্ষ্যে জুলাই ঐক্যের পক্ষ থেকে সরকারকে বিপ্লবী ঘোষণাপত্রের প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান তারা। এছাড়া 24-এর গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তারা। সেসব দল বিভিন্ন অপকর্মে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বলেন, অভ্যুত্থানে গণহত্যার দায় আওয়ামী লীগের শরিক 14 দলকেও নিতে হবে। আমরা যে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগকে সমস্ত দিক থেকে সাপোর্ট করেছে, সেই সমস্ত দলগুলোকেও চিহ্নিত করে আমরা মনে করি বিচার কার্যক্রমে তাদেরকেও আনা উচিত। সরকারের পরিপত্র ঘোষণার উপরে ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, তাই জুলাই সনদেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রয়োজনে 72-এর সংবিধানকে ভিত্তি করে কাজ করা হবে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্র মেরামতে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রাষ্ট্র ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের এই আলোচনা। অংশ নেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সভায় আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। সব প্রশ্নের উত্তর সংবিধানে থাকে না, সুশাসনের জন্য ছোট ছোট আইনেরও প্রয়োজন। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। তবে আবারও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, বিগত সময় সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই।
কারণ আমরা পুরনো বন্দোবস্তের পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করা। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মন্তব্য করেন, বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, এ কারণেই তৈরি হয় ফ্যাসিবাদ। একত্রে বসতে পারে, আইডিয়াটা হচ্ছে এটা। সেখানে একটা ক্ষমতা, আপনি কিছুটা কমাতে চান, ভালো, একটা ফোরাম তৈরি করা দরকার যেখানে আলোচনাগুলো করা যায়। রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থ, সমস্ত কিছুকে ট্রান্সলেট করবে এরকম একটা ফোরাম দরকার। সংসদে উচ্চকক্ষ সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী সহ সংবিধান সংস্কারের 7 প্রস্তাব এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন নাগরিক কোয়ালিশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা ও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি এই খসড়ার অনুমোদন করে উপদেষ্টা পরিষদে বিদ্যমান সন্ত্রাস বিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিধান ছিল না। নতুন অধ্যাদেশে সত্তা বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে ডক্টর ইফতেখারুজ্জামানের অপসারণ ও ইউপিডিএফ এর কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দাবিতে বিক্ষোভ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে এই সমাবেশ হয়। এ সময় বক্তারা পাহাড়ে স্বায়ত্তশাসন দাবি করা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর কে রাজনৈতিক স্বীকৃতি প্রশ্নে ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিরোধিতা জানান। সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক দাবি করেন, ইউপিডিএফ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সাথে বৈঠকের সিদ্ধান্তে দেশের সার্বভৌমত্বের প্রতি ঐক্যমত্য কমিশনের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ওই বৈঠক বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধের সার্বিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্টুডেন্টস ফর সভারেন্টি। সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে। কাজে আমরা স্পষ্ট বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের যেসব কুশীলব যারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করছে, বিচ্ছিন্নতাবাদ উস্কে দিচ্ছে, সেই সব কুশীলবদেরকে অতি দ্রুত ঐক্যমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে। উত্তরাঞ্চলের 16 জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 17,000-এর বেশি শিক্ষকের পদ শূন্য থাকায় বিঘ্নিত হচ্ছে পাঠদান কার্যক্রম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, বিকল্প ব্যবস্থায় এই সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তাতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ রয়েছে 1,17,345টি, কিন্তু দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে 17,000-এরও বেশি শিক্ষকের পদ। এ অবস্থায় পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তত 5 লাখ শিক্ষার্থীর। এ সমস্যা অধিদপ্তরকে অবহিত করেছে স্ব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। একই সাথে প্রতিটি শ্রেণীতেই পাঠদান নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। যেখানে শূন্য পদ আছে সেখানে আমরা অন্য স্কুল থেকে, যে স্কুলে বেশি শিক্ষক আছে সেখান থেকে নিয়ে এসে সংযুক্তিতে সে সমস্যার সমাধান করছি। এই জন্য আমি মনে করছি যে সার্বিকভাবে তেমন পাঠদানের ক্ষতি হচ্ছে না। তবে বিকল্প ব্যবস্থায় শিশুদের পড়ালেখায় মান উন্নয়ন হচ্ছে না বলেই মনে করেন শিক্ষকরা। যদি শিক্ষক সংকটটা দূর হয়, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক পাই, তখন আমরা আরও আমাদের যেসব কার্যক্রম আমরা গ্রহণ করব, আমরা যেসব কার্যক্রমের পরিকল্পনা করেছি তা আমরা আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো। শিক্ষক সংকটে বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস না হয় পিছিয়ে পড়ছেন 16 জেলার শিক্ষার্থীরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল পরিবহন শুরু হবে সামনের মাসের প্রথম সপ্তাহে।
কয়েকদিনের মধ্যে শুরু হবে কমিশনিং, ফলে চুরি অপচয় বন্ধ হয়ে জ্বালানি পরিবহনের সময় বাঁচবে। একই সঙ্গে বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে জলপথ, সড়ক ও রেলপথে ঢাকায় জ্বালানি তেল পরিবহন করা হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি খরচও বাড়ে। এমনকি অভিযোগ আছে চুরি ও অপচয়ের। ফলে গড়ে তোলা হয়েছে স্মার্ট জ্বালানি তেল পরিবহন ব্যবস্থা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বসানো হয়েছে পাইপলাইন। প্রায় 250 কিলোমিটার পাইপলাইন বসাতে খরচ হয়েছে প্রায় 3,700 কোটি টাকা। এরই মধ্যে পাইপলাইনে 2.5 কোটি লিটার জ্বালানি তেল পাম্প করা হয়েছে। পুরো প্রকল্পের কয়েকটি স্টেশন, স্ক্যাডা ও পিএলসি সিস্টেমের কারিগরি পরীক্ষার মাধ্যমে চলছে প্রি কমিশনিং। ফাইন টিউনিংটা হয়ে গেলে আর্মি ওনারা যারা এটা করছেন ওনারা দে উইল গো ফর মানে আপনার কমিশনিং, মানে এটা ফর্মাল অংশ। কমিশনিং হয়তো 7 দিন ব্যাপী ওনারা এটা পরিচালনা করবেন উইদাউট এনি ইন্টারাপশন, উইদাউট এনি ডিস্টারবেন্স। দেখা যাচ্ছে 7 দিন ধরে চলছে তেল ফ্লো। তখন আমরা বুঝবো যে হ্যাঁ, শতভাগ আমরা রিসিভ করার পর্যায়ে আছি। বিপিসি চেয়ারম্যান বলছেন, পাইপলাইনের তেল পরিবহন ব্যবস্থা পরিচালনা করবে পেট্রোলিয়াম ট্রান্সপোর্টেশন কোম্পানি। ত্রুটি মোকাবিলায় 1 বছর দায়বদ্ধ থাকবে সেনাবাহিনীর ঠিকাদার প্রতিষ্ঠানটি। ওনাদের কমিশনিংটা শেষ হলে আমরা কমার্শিয়াল এই মাসের শেষে আমরা প্রস্তুত আছি। এই মাসের শেষে বা ফার্স্ট অফ নেক্সট মান্থ ম্যাক্সিমাম আমাদের কোম্পানি যেটা পিটিসি পিএলসি এই তেল পরিবহনের জন্য অপারেশন নিজেরাই করবে। অপারেশনের কাজটা যদিও চ্যালেঞ্জিং, বাট কমার্শিয়াল অপারেশনটা আমরা নিজেরাই করব। বছরে 27 থেকে 30 লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা উন্নীত করা যাবে 50 লাখ টনে। দীর্ঘ এ পাইপলাইনের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে বেসরকারি এক প্রতিষ্ঠানকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে সারা দেশে তাপপ্রবাহ কমতে শুরু করবে। আগামী 10 দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় কিংবা লঘু চাপের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মে মাস দুর্যোগপ্রবণ হওয়ায় হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এবং কিছু ক্ষেত্রে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় বজ্রপাতের শঙ্কার ঘরে অবস্থান করা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে এবং তার পরের দিন থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই বজ্র বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করবে। বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ সহ 5 জেলায় 12 জন নিহত হয়েছে। আর ময়মনসিংহে ঝড়ে গাছের ডাল ভেঙে মারা গেছেন 2 জন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগরে আলাদা জায়গায় বজ্রপাতে শিশুসহ 5 কৃষক নিহত হয়েছেন। রোববার দুপুরে নাসিরনগরের টেকানগর, বেড়িবাঁধ ও দুর্গাপুর এবং আখাউড়া, রুটি ও বনগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। ধান কাটার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়াচর ও করিমগঞ্জের মাঠে কাজ করার সময় বজ্রপাতে 3 কৃষক সহ 4 জন নিহত হয়েছেন। বিকেলে ঝড় বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এছাড়া হবিগঞ্জে এক যুবক, শেরপুর ও নওগাঁয় নিহত হয় 2 জন। এদিকে ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে সজীব মিয়া ও সুরজ মিয়া নামের 2 জনের মৃত্যু হয়েছে। $130 কোটি টাকা ব্যয়ে রংপুরে চালু হলো নতুন রাডার স্টেশন। আবহাওয়াবিদরা বলছেন 450 কিলোমিটার এলাকার মধ্যে ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস দিতে পারবে এটি। এতে কমে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণও। জাইকার অর্থায়নে এই রাডার স্টেশনের স্থায়িত্ব হবে অন্তত 20 বছর। রোববার সকালে রংপুরে আবহাওয়া অফিসে চালু হলো নতুন ডপলার রাডার।
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে এই রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয় 2023 সালের 1 এপ্রিল। ব্যয় ধরা হয় 130 কোটি টাকা। কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি মোকাবেলায় সহায়ক হবে এটি। যে একদিন পরে বৃষ্টির সম্ভাবনা আছে, তো এইটা যদি কৃষক লেভেল পর্যন্ত আমরা সার্কুলেট করতে পারি যে আগামী একদিন পরে বৃষ্টির সম্ভাবনা আছে, তারা কিন্তু একদিন আগে সেচ দেবে না। এই সেচ দিতে গিয়ে তাদের যে কষ্টটা হতো সেই কষ্টটা কিন্তু হচ্ছে না, তারপরে এভাবে তারা বেনিফিটেড হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এর মাধ্যমে 450 কিলোমিটার এলাকার আবহাওয়ার আগাম তথ্য জানা যাবে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাসের মাধ্যমে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কমে আসবে। রংপুর মিশনে এটা একটা বড় ধরনের আমি মনে করি যে স্থাপনা, যে এই স্থাপনা এটা আমরা কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এটা চিহ্নিত হয়েছে এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আমাদের যে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী কিংবা বড় ধরনের যে কোনো ধরনের মেট্রোলজিক্যাল ইভেন্ট যদি সংঘটিত হয় এবং এতে যদি দুর্যোগ ক্রিয়েট করে, তখন আমরা পূর্বাভাস দিতে এটা সক্ষম হব। জাপানি পরামর্শকরা জানান, বহু বছর ধরে সেবা দিতে সক্ষম এই রাডার। নতুন রাডারটির ফলে দুর্যোগের বেশ কয়েক ঘন্টা আগে তথ্য পাওয়ায় সঠিকভাবে পূর্বাভাস দেয়া যাবে, আর এটি অনেক বছর ধরে সেবা দিতে সক্ষম। যদি রাডারটির সঠিক রক্ষণাবেক্ষণ করা যায়, তবে এটি প্রায় 20 বছর ধরে সেবা দিতে পারবে বলে আশা করছি। দীর্ঘ 1 যুগ পর রাডার উদ্বোধন হওয়ায় এর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আবহাওয়ার সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান উত্তরাঞ্চলের 16 জেলার মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে ফসল রক্ষায় 13টি হাওরে অতি ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার কাজ জুনে শেষ হওয়ার কথা থাকলেও 2টি হাওরে এখনও কাজ শুরু হয়নি, আর 11টি হাওরে এখনও বাকি রয়েছে অর্ধেক কাজ। এরই মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, জলমহাল ইজারাদার ও জমির মালিকদের বাধার কারণে বাঁধ সংস্কারে এই অনিশ্চয়তা। এদিকে প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড়ি ঢলের কারণে বাঁধ ভেঙে প্রতি বছরই হাওরে ঢুকে পড়ে পানি, তাই ফসল রক্ষা বাঁধের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই হাওর এলাকার চাষিদের। জরুরি বন্যা পুনর্নির্মাণ সহায়তার প্রকল্পের আওতায় গত বছর জানুয়ারিতে সুনামগঞ্জের 10 উপজেলায় 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাটি ভরাট শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এবছর জুনে শেষ হওয়ার কথা থাকলেও 2টি বাঁধের কাজ শুরুই হয়নি, অন্যগুলোর কাজ এগিয়েছে মাত্র অর্ধেক। ইজারাদার ও জমির মালিকদের বাধায় প্রকল্প শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এটা ফেরি বাঁধের মতো নিয়ে দিল, ওই তো শেষ করতে পারলো না বাঁধ, ও অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা রয়েছে। এই ফসলটা রক্ষা হয় এই বাঁধটি শক্ত যদি থাকে, এখন তো হালকাভাবে দেয়, পাহাড়ি ঢল আসলেই নিয়ে যায়। অতি ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর কাজ আগে শেষ করার দাবি স্থানীয়দের। এদিকে সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মানে এইটা যদি গাদাটা পড়ে সম্পূর্ণ এই গাদাটি বললে আমরা এখানে বান্ধব শক্ত হইব, তো আর নিশ্চিন্তা। আমরা দ্রুত গতিতে কাজ করার জন্য চেষ্টা করতেছি। এরকম জায়গা আছে যে ভিতরের বীজ দেওয়া, এটা আমরা এক্সকাভেটর দিয়ে ভরার জন্য চেষ্টা করছি, তো দেখা গেছে এখানে বাধা বিপত্তি আসছে। বাঁধগুলোর কোথায় গর্ত রয়েছে তার পূর্ণ তথ্য না থাকায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের একটা সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি হচ্ছে যারা ইজারা নিয়েছেন তারা এটা বাধা দিচ্ছেন গর্ত ভরাট করার জন্য। এই ক্ষেত্রে পুরাটাই মানে কাজটা একটু ধীরগতি হয়ে গেছে। মাছও ধরা হয়ে গেছে এবং ফসল উঠে গেছে, তখন এই মুহূর্তে আমরা কাজ শুরু করবো। তবে এই ক্ষেত্রে আমরা চাপ ও প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা আমাদের ফুল কাজ যেন আমরা শেষ করতে পারি। জেলায় 13টি হাওরে বাঁধ সংস্কারে খরচ ধরা হয়েছে 24 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের অন্তর্বর্তী সময়ে চীন অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অভিন্ন ভবিষ্যৎ গঠনে ঢাকার সঙ্গে কাজ করতে চায় বেইজিং। রোববার বিকেলে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওতে শি জিনপিং দেশ প্রশাসন বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। স্বাগত বক্তব্যে ওয়েন বলেন, বইটির বাংলা সংস্করণ পাঠকদের কাছে চীনের উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি ও শাসন দর্শন সম্পর্কে ধারণা দেবে।
অনুষ্ঠানে সড়ক ও সেতু উপদেষ্টা ফজল কবির খান জানান, ঢাকায় চীনা কালচারাল সেন্টার প্রতিষ্ঠা ও অপেরা শো চালুর বিষয়ে কাজ চলছে। অনুষ্ঠানে ঢাকা বেইজিং সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমি আশা করি চীনা আধুনিকায়ন বাংলাদেশ এবং অন্যান্য গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য কিছু রেফারেন্স হতে পারে। বন্ধুত্ব, আন্তরিকতা ও পারস্পরিক সুবিধা এবং অন্তর্ভুক্তি নীতির উপর নির্মিত চীনের প্রতিবেশী কূটনীতি। এই বই মোট ৪২টি ভাষায় অনুবাদ হয়েছে। বাংলাদেশিরা পড়লে চীন সম্পর্কে জানতে পারবে। You can find the answer in this book. 14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। প্রায় 30,000 শিক্ষার্থীকে এবার সনদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এত বড় আয়োজন গিনেজ বুকে রেকর্ড করতে পারে। সমাবর্তন ও সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। সবুজে ঘেরা ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবশেষ 2016 সালে হয়েছে সমাবর্তন। 9 বছর পর হচ্ছে পঞ্চম আয়োজন। এবার সনদ দেয়া হবে 2010 থেকে 2023 সাল পর্যন্ত পাশ করা শিক্ষার্থীদের। নিবন্ধন করেছে 23,000 শিক্ষার্থী, আর বর্তমান শিক্ষার্থী রয়েছে 30,000। সব মিলিয়ে ক্যাম্পাসে চলছে বিরাট আয়োজন। দীর্ঘদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এটা আসলে আবেগ এবং একটা ভালোবাসার জায়গা থেকে আমরা দেখছি। এই সমাবর্তনটা তো কেবল সার্টিফিকেট গ্রহণের জন্য একটা দিন নয়, এটা আসলে আমরা যারা বের হয়ে গেছি অনেক বছর আগে তাদের একসাথে একটা মিলন মেলা। সমাবর্তনের মূল অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, তবে সাজানো হচ্ছে পুরো ক্যাম্পাসই। গিনেস বুকে নাম লেখারও একটা তৈরি হতে পারে, কারণ এত বড় কনভোকেশন বা এত মানুষের কনভোকেশনকে কেন্দ্র করে এত মানুষের গ্যাদারিং আর আগে কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। এবার সমাবর্তন বক্তা থাকছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1972 থেকে 1989 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন তিনি। ছিলেন শিক্ষক সমিতির সভাপতিও। শান্তি শৃঙ্খলার মধ্যে সম্পন্ন করতে চাই, সেই জন্য স্টেক হোল্ডাররা আমাদেরকে সহায়তা করছেন। এসএসএফ থেকে শুরু করে নিরাপত্তাগত কারণে যাদের থাকার কথা, যত রকম নিরাপত্তা পাওয়ার কথা সব আমরা পাচ্ছি। 30,000 এক্সিস্টিং স্টুডেন্টস, তারাই হচ্ছে আমাদের শক্তি, কারণ তারা সবাই চান সমাবর্তন হোক, এটা একটা রেগুলার ফিচার হোক। সমাবর্তনে অংশগ্রহণকারীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে শাটল ট্রেনের চলাচল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে একটি সমবায় সমিতি থেকে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল ও যুবদলের 10 নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার বিকেলে সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দুপুরে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে আটক ব্যক্তিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় বিকেলে সকালে রানা যদি বাদী হয়ে গাজীপুর সদর থানার একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সহ 10 জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 53টি ড্রেজার, 36টি বাল্কহেড, একটি স্পিড বোট ও নগদ 1 কোটি 13 লাখ টাকা জব্দ সহ 6 জনকে আটক করেছে কোস্টগার্ড। রোববার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদের তথ্য জানান। বলেন, শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত হিজলার শাওরাচর এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 53টি ড্রেজার, 36টি বাল্কহেড, নগদ 1 কোটি 13 লাখ টাকা ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিড বোট জব্দ করা হয়। এ সময় জড়িত 6 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছে বলে জানায় আটক করা। শাহজালাল বিমানবন্দরে কার্গোতে চাপ বাড়ায় জায়গা বরাদ্দে বৈষম্যের শিকার হচ্ছেন কৃষি পণ্য রপ্তানিকারকরা।
তাদের দাবি, তৈরি পোশাক ও অন্যান্য খাতকে অগ্রাধিকার দিতে গিয়ে ব্যাহত হচ্ছে শাকসবজি ও ফল রপ্তানি। এসব পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ক্রেতা হারানোর অভিযোগ তাদের। এতে বাজার হাতছাড়া হওয়ারও শঙ্কা রয়েছে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বিকল্প হিসেবে সিলেট বিমানবন্দর থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট। তবে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কাঁচা শাকসবজি ও ফলমূল রপ্তানিকারকরা। কার্গো ফ্লাইটে তৈরি পোশাককে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তাদের। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকে বিমানের কার্গোতে এখন চাপ আরও বেড়েছে। এতে জায়গা না পাওয়ায় বিপাকে কৃষিপণ্য রপ্তানিকারকরা। ক্যালকাটার থেকে যে সমস্ত কার্গো যেত, ডাই কার্গো, এগুলো সব কিন্তু ঢাকার স্টেশনে চলে আসছে। আর সিলেট থেকে যেটা যাচ্ছে ওটা কিন্তু অতটুকু ক্যাপাসিটি কিন্তু নাই, যার কারণে ঢাকা স্টেশনে এখন চাপটা 2 গুণ হয়ে গেল। সংকটের মধ্যে মে মাসে 2 দফা বেড়েছে কার্গো ভাড়া। এতে কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। সার্ভিস চার্জ সহ প্রতি কেজি কৃষিপণ্যের সর্বশেষ বাংলাদেশ বিমান ভাড়া বাড়িয়েছে 55 থেকে 60 সেন্ট পর্যন্ত। আমাদের ক্যাপাসিটিও কমে গেল, ভাড়াও বেড়ে গেল। পাশাপাশি ক্যালকাটাতে যেহেতু ড্রাই কার্গো বাংলাদেশ থেকে জিয়া এক্সপোর্ট হতো, ওটা এখন না হওয়ার কারণে ক্যালকাটার স্পেস অনেক বেড়ে গেল। এখন সব সবজি মিডল ইস্টের যত কাস্টমার আছে সবগুলা কিন্তু ডাইভার্ট করে তাদের ব্যবসা ক্যালকাটা, দিল্লি এবং বোম্বে নিয়ে যাইতেছে। আমরা দ্রুততার সাথে এটা সমাধান করার জন্য সরকারের আশুদৃষ্টি কামনা করছি এবং এই সরকার যেন সকল বিষয়ে যেন দীর্ঘসূত্রতা না করে। কার্গো ফ্লাইটে কৃষিপণ্যের জায়গা স্বল্পতা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। শাক সবজি, অন্যান্য ফ্রোজেন যেগুলো পচনশীল আইটেমস আছে সেগুলো যেন পৌঁছাতে পারি। তো তার জন্য ওখানে আমরা একটা তো প্যাকিং হাউস বলে সেই স্থাপনা তো লাগবে। আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং যত দ্রুত সম্ভব চিটাগং থেকে আমরা কার্গো অপারেশন শুরু করছি। যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় 700 টন সবজি রপ্তানি সম্ভব। যদিও নানা সীমাবদ্ধতায় দেশ থেকে দৈনিক এসব পণ্য যাচ্ছে মাত্র 180 টনের মতো। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিত্যক্ত ঘোষণা করা বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 34 ভবন অপসারণে অগ্রগতি নেই। ভূমিকম্পে ভেঙে পড়ার শঙ্কায় বিসিসি তদন্ত করে এই তালিকা প্রকাশ করেছিল। ঝুঁকি নিয়ে এই সব ভবনে বসবাস করছেন মানুষ, চলছে চিকিৎসা সেবাও। জরাজীর্ণ ভবনের দরজা জানালা, খসে পড়েছে ছাদের পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। ঝুঁকি বিবেচনায় 2013 সালে এমন 34 ভবন ব্যবহার অযোগ্য ঘোষণা করে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি। ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিত করেই প্রশাসন দায় সেরেছে বলে অভিযোগ স্থানীয়দের। কংক্রিট খসে পড়তে পারে, মানুষের জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের ভয়াবহতার খবরে নগরীর ঝুঁকিপূর্ণ শহীদ আলমগীর ছাত্রাবাস ভবন ভাঙা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে পর্যায়ক্রমে অন্য সব ঝুঁকিপূর্ণ ভবনও ভাঙা হবে। যতগুলো যে ঝুঁকিপূর্ণ ভবন আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ভাঙার জন্য, যেমন প্রথম বললাম যে আপনি এই সপ্তাহে হয়তো একটা ভাঙা হয়ে যাবে এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের লোকসংখ্যার ভিত্তিতে আমরা ধাপে ধাপে সবগুলি আগে ভাঙার চেষ্টা করি। 6 দশকেরও বেশি আগে স্থাপিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভবনের অবস্থাও জরাজীর্ণ। যেভাবে ক্ষতিগ্রস্ত দেখা যায় তাতে একটা ভূমিকম্প হইলে এটা অবশ্যই একটু ঝুঁকির, জানমালের ক্ষয়ক্ষতি সহ একটা ঝুঁকির থেকেই যায়। নগরীর বিভিন্ন বিভাগের সমন্বয়ে পরিত্যক্ত ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন। আর জীবনমাল রক্ষায় বিপজ্জনক ভবনগুলো অপসারণ সহ সব ধরনের সহায়তার আশ্বাস গণপূর্ত বিভাগের। এইখানে এই ভবনগুলো ডেমোলিস্ট করে আমরা ওখানে নতুন ভবন নির্মাণের জন্য সরকারি স্টাফ এবং অফিসারদের জন্য নতুন করে আবাসন নির্মাণের প্রস্তাব আমরা প্রেরণ করেছি। চিহ্নিত 34 ভবনের বাইরে বরিশাল নগরীতে প্রায় 150 বছরের পুরনো বেশ কিছু জরাজীর্ণ স্থাপনায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা আয়োজনে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ মন্দির ও বিহারগুলোতে পূজা অর্চনা ছাড়াও মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গৌতম বুদ্ধের অহিংস বাণীর মাধ্যমে বিশ্বের শান্তি ফিরে আসুক, এটাই প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত।
বুদ্ধ পূজা ও শিলগ্রহণ, পিণ্ডদান সহ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করেন। রোববার সকাল থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আচার অনুষ্ঠান চলে চট্টগ্রামের নন্দনকাননের বৌদ্ধবিহারে। দেশ ও দশের শান্তি কামনা করে প্রার্থনা করেন ভক্ত ও অনুসারীরা। শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা জরুরি। ভিন্নতা থেকে আমরা একসাথে চলতে পারবো, কোনো অসুবিধা তো নাই। সহনশীল হতে হবে। বাংলাদেশে আর অশান্তির কোনো সুযোগ নাই। সুতরাং আগামী দিনের যে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়। রাঙ্গামাটি ও বান্দরবনের বৌদ্ধবিহারগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। খাগড়াছড়ির বৌদ্ধবিহারে হয় মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধি বৃক্ষমূলে মৈত্রী পানি বর্ষণ সহ নানা আয়োজন। পরিনির্বাণ লাভ করেছে, যার জন্য আমরা আজকে বুদ্ধের স্মৃতিচারণের জন্য এখানে আমরা আজকে পঞ্চশীল পালন করব। মূলত বৌদ্ধ পূজা, এই যে সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান থেকে শুরু করে সবকিছু আমরা আজকে করি। এই তিনটি স্মৃতি একই দিনে বিজড়িত আছে বলেই ভগবান বুদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যটি। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সাজানো হয় নতুন সাজে। দুদিন ধরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ছাড়াও রয়েছে সাংস্কৃতিক আয়োজন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।